আমি অদ্ভুতভাবে তাকিয়ে দেখি মানুষ মানুষকে খুশি করার জন্য কত কিছুই না করে, অথচ পাশে বসে একটু ভালো করে কথা বললে, ভালো একটু ব্যবহার করলেই মানুষ খুশি হয়ে যায়। কিন্তু এই সামান্য চেষ্টাটুকু কেউ তেমন একটা করেই না। মানুষ হিসেবে আমরা সবসময় অন্যের থেকে তার ভালো একটু ব্যবহারে উপহার পেতে চাই। এর থেকে দামি উপহার আমার মনে হয় না আর কিছু হতে পারে। তাই কাউকে খুশি করতে চাইলে তাকে দামি কোনো উপহার দেওয়ার প্রয়োজন হয় না। তার সাথে একটু ভালো করে কথা বলুন, দেখবেন সে এমনিতেই খুশি হয়ে যাবে। তবে আরেকটা বিষয় সব সময় লক্ষ্য রাখবেন, কাউকে খুশি করতে গিয়ে কখনো নিজের মন মারবেন না। নিজের স্বপ্ন, ইচ্ছে, শখ, ব্যক্তিত্ব সবকিছু বিসর্জন দিবেন না। কারণ নিজেকে শূন্য করে কেউ কখনোই বাঁচতে পারে না, কেউ না। একদিন না একদিন মনের মৃত্যুর সাথে সাথে বেঁচে থাকার সব স্বাদ ফুরিয়ে যায়। আর যাদের জন্য করবেন, আপনি মানেন আর নাই মানেন, কেউ আপনার বোঝা টানবে না। এটা যে তার দায়িত্বই না। নিজের ক্ষুধা যেমন নিজে অনুভব করা যায়, তেমন সে ক্ষুধা নিজেই নিবারণ করতে হয়। ঠিক একইভাবে নিজেকে ক্ষতবিক্ষত করে কারো জন্য উজাড় করে কিচ্ছু করতে যাবেন না। তাই একটা কথা সব সময় মনে রাখবেন, সবসময় নিজের সবটুকু উজাড় করে দিলেই ব্যক্তিত্বপূর্ণ ও প্রিয়জন হওয়া যায় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। আজকে সকালে শুরুটা করেছি একটু ভিন্নভাবে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে নামাজ পড়ে নিয়েছি। এরপর কিছু সময় বিছানায় বসেছিলাম। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। এরপর চলে এলাম কিচেনে। ভাবলাম বসে থেকে আর লাভ নেই। যতটা সময় বসে থাকবো সেই সময়টুকুই আমার জন্য লস। কারণ দিনের শুরুতে যদি কাজ করে এগিয়ে না রাখা যায়, তাহলে দিনের শেষ বেলাতে কাজ আর শেষই হয় না। তো প্রথমে কিচেনে চলে গেলাম আজকে সকালে নাস্তার জন্য। আজকে সকালের নাস্তায় খিচুড়ি রান্না করেছিলাম, যেটা হচ্ছে ল্যাটা খিচুড়ি, গরুর মাংস দিয়ে আর হচ্ছে সবজি দিয়ে। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা তেমন একটা ভালো লাগে না, তাই আর আপনাদের সঙ্গে সেটা রেসিপি আকারে শেয়ার করিনি। তবে খিচুড়িটা খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এরপর চলে এলাম আজকে বাসার সব কিছু একটু ডিপ ক্লিন করব, সেই জন্য যেখানে হাত দিচ্ছি সেখানেই যেন ধুলোর স্তূপ পড়ে গেছে। তো ভাবলাম যে না, আজকে যত কষ্টই হোক একটু একটু করে বাসার সব কিছু গুছিয়ে নিব। এই গাছটা মুছতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে এটার নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঠের, তাই সহজে পানি লাগলে নষ্ট হয়ে যাবে। আমার অনেক পছন্দের এই গাছটা। দেখলে মনে হয় একদম জীবন্ত একটা গাছ। মনে হচ্ছে এই কাঠের গোড়া দিয়েই এই গাছটা নতুন করে গজিয়ে উঠেছে। এটা শুধু আমার নয়, আমার বাসায় যে এই গাছটা দেখেছে তার কাছেই এমন মনে হয়েছে এটা একটা জীবন্ত গাছ বলে। তো এই কাঠটা বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু আমি খুব একটা পানি এই গাছটাতে লাগাই না। যখন খুব বেশি ময়লা হয়ে যায় তখন গাছটাকে একটু ভালো করে ক্লিন করে নেই। আমার ওয়াশিং মেশিনে প্রতিদিনই কিন্তু ক্লিন করা হয়, যে কারণে ময়লাটাও অনেক বেশি পড়ে। ভেতরের এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা ধরে যায়। আজকে সকালবেলা উঠে কিন্তু কাপড়-চোপড় ক্লিন করতে দিয়ে দিয়েছিলাম। তো সেটা এখন হয়ে গেছে। তো আমি সেই কাপড়গুলোই বের করে নিচ্ছি। এরপর ওয়াশিং মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এক এক করে চেষ্টা করব আজকে বাসার সবকিছুই একটু পরিষ্কার করে নেয়ার জন্য। যদিও কতটুকু পারবো জানি না, কারণ শারীরিকভাবে সত্যি ভীষণ অসুস্থ। যত দিন যাচ্ছে মনে হচ্ছে আস্তে আস্তে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। আজকাল কোনো কাজেই কেমন যেন মন বসে না। আপনাদের সঙ্গে এখন আর ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে না। তারও একটি বড় কারণ আছে। শারীরিকভাবে যেমন অসুস্থ, তাছাড়াও ইদানিং ভিডিও শেয়ার করলে ভিউজ হচ্ছে না। জানি না হঠাৎ করে কেন এমনটা হচ্ছে। তবে সত্যি কথা বলতে অসুস্থ শরীর নিয়ে ভিডিও রেডি করা অনেকটাই কষ্টসাধ্যকর। যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন তারা হয়তোবা এটা বুঝবেন।
তাই ইচ্ছে করলেও অনেক সময় কিন্তু দেখবেন মন সায় দেয় না যে ভিডিও শেয়ার করি। তারপরও কেন জানি না কিছু, কিছু আপু আছেন যারা সবসময় আমাকে সাপোর্ট করেছেন এবং এখন পর্যন্ত কিছু আপু আছেন যারা আমার পাশে আছেন। এক কথায় বলতে পারেন তাদের ভালোবাসা এবং তাদের মায়ায় পড়ে এখন পর্যন্ত ভিডিও শেয়ার করছি। তবে এভাবে যদি খুব বেশি দিন চলে তাহলে সত্যি আর ভিডিও শেয়ার করা হবে না। কারণ যত দিন যাচ্ছে আমিও অসুস্থ হয়ে যাচ্ছি। তার উপরে যেকোনো কাজ করার জন্য না মানসিক একটা ইচ্ছের প্রয়োজন হয়, বা সেখান থেকে যদি আমি এক কথায় কোনো সাপোর্ট না পাই তাহলে সেই কাজটা কিন্তু করতে আর ভালো লাগে না। তাই ইদানিং কেন জানি না আমার সত্যি আর ইউটিউবিং করতে ভালো লাগছে না। একটা সময় ভাবতাম যে কখন ভিডিও তৈরি করব, ভিডিও বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। এক কথায় বলতে গেলে অনেক বেশি ভালোবেসেছিলাম এই ইউটিউবিং জগৎটাকে, বা আমিও কাজ করতে পছন্দ করতাম। কেন জানি না খুব ভালো লাগে কাজ করতে এখানে। কিন্তু এখন কি হয়েছে বুঝতে পারছি না। একদিক থেকে আমার শারীরিক অসুস্থতা, আরেক দিক থেকে মানসিকও অনেক সমস্যা আছে। যে কারণে এই কাজগুলো না আজকাল আর করতে সত্যি ভালো লাগছে না। জানি না হুট করে কোন দিন যেন ইউটিউবিংটা সত্যিই ছেড়ে দেই। তবে সত্যি কথা বলতে আপনাদের অনেক বেশি মিস করব। তবে হ্যাঁ, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি চেষ্টা করব ইউটিউবিংয়ে থেকে যাওয়ার জন্য। যদি আপনারা সাপোর্ট করেন। কারণ এখানে কারো সাপোর্ট ছাড়া কেউ কখনোই টিকে থাকতে পারে না। এটা আমি বিশ্বাস করি। আমার মনে হয় যারা ইউটিউবিংয়ে কাজ করেন তারা সবাই এটা বিশ্বাস করেন। তো অনেক কথা বলে ফেললাম কাজ করতে, করতে। তো আমি কিন্তু কাজ করছিলাম, বাসার সবকিছু পরিষ্কার করছিলাম। এরই মধ্যে আমার যে হেল্পিং হ্যান্ড আছে, যে আপাটা আমার ঘর মুছে দিয়ে যায়, সে কিন্তু চলে এসছে। তো সে এসে ঘর মোছার কাজটা শুরু করে দিয়েছে। আসলে তাদের কোনো সময় বাধা নেই, যখন ভালো লাগে তখনই চলে আসে। যে কারণে আমার অবশ্য মাঝে, মাঝে অনেক সমস্যায় পড়তে হয়। দেখা গেল আমার যেদিন খুব প্রয়োজন যে আজকে তাড়াতাড়ি আসুক, আমি কোথাও বাহিরে যাব বা কোনো কাজ আছে, সেদিন দেখা গেল সে আসে না। আর যেদিন মনে করি আজকে একটু বাসায় টুকিটাকি কাজ করব, আজকে আপা একটু পরে আসলে ভালো হয় আমার জন্য, সেদিন সে সকালবেলা এসেই বসে থাকবে। কিছু করার নেই। আজকে যখন আপা আসলো তখন বেলা প্রায় ১১টা বেজেছে। তার মানে এখন পর্যন্ত সকালের ভাবটাই রয়ে গেছে। তো আমার হিসেব অনুযায়ী উনি যদি ১টার দিকে আসে তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। এর মধ্যে বাসার মোটামুটি অনেক কাজ করেও নেওয়া যায়। আর পাশাপাশি রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। আজকে দেখেন আমার অবস্থা, আমার কিন্তু বাসা মোছাও কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু বাসার ফার্নিচারগুলো মোছা হয়নি। কাউকে দিয়ে কাজ করালে এই একটা সমস্যা। তাদের ইচ্ছে অনুযায়ী আমাদেরকেও মেনে নিতে হয়। তো কি করার? তার মতো সে মুছে যাচ্ছে। আমি পরবর্তীতে আবার পরিষ্কার করে নেব। এছাড়া আসলে কোনো উপায় নেই। তো আমি এক, এক করে সবগুলো ফার্নিচারই কিন্তু মুছে নিচ্ছি। চেষ্টা করছি আজকে একদিনেই যতটুকু সম্ভব করে নেয়ার জন্য। প্রতিদিন এই কাজগুলো করতে ভালো লাগে না। আরেকটা কথা, জানি না আপনাদের সাথে এরকমটা হয় কিনা? প্রতিদিন কিন্তু কাজ করতে ইচ্ছে করে না। একেকটা দিন দেখবেন কাজ করার খুব আগ্রহ জেগে ওঠে যে আজকে একদিনে বাসার সব কাজ করে ফেলবো। আর আমার সাথে এমনও কিছু দিন আসে যেদিন আমার রান্নাটাও করতে ইচ্ছে করে না। আসলে এটা আলসেমি কিনা জানি না। তবে আমার মনে হয় আমার শারীরিক অসুস্থতার কারণে আমার কাছে এমনটা মনে হয়। তারপরও যে একদম আলসেমি করে বসে থাকি, এমনটা আসলে কখনোই হয় না। কারণ চাইলেও অনেক কিছু আমরা পারি না। যেহেতু বাসার সব কাজ নিজেকে একাই সামলে নিতে হয়, তাই আমার ইচ্ছে থাকলেও কোনো কিছু করার নাই। এমনও দিন আছে যে সারাদিন আমার কাজ করার পরে রাতে ঘুমাতে যেতে, যেতে রাত ১২টাও বেজে যায়। আসলে আমার মনে হয় এটা শুধু আমার না, প্রতিটি গৃহিণীরই একই অবস্থা হয়। তো ডাইনিং এরিয়াটা আজকে মোটামুটি অনেকটা পরিষ্কার করে নিয়েছি। আমার ডাইনিং এরিয়ায় দেখতে পাচ্ছেন একটা পুরাতন টেলিভিশন রয়েছে। এটা কিন্তু আমার অনেক শখের একটা টেলিভিশন। আর এটা যখন নিয়েছিলাম তখন বলতে পারেন আমার সংসার জীবনের ১ম দিকটায়। তো এটা অনেক পুরনো যেহেতু, আর এটার প্রতি কিন্তু একটা মায়া আমার রয়েই গেছে। আর যে কারণে এটা এখানে শোপিসের মতো সাজিয়ে রেখেছি। যদিও এটা এখন পর্যন্ত সম্পূর্ণরূপে ঠিকঠাক আছে। তো অনেকদিন বলেছিলাম যে সেল করে দিব, আবার মায়া লেগে যায়। আমার একটা বাজে অভ্যাস আছে। সেটা হচ্ছে পুরনো কোনো জিনিসই আমার না ফেলে দিতে ইচ্ছে করে না। মনে হয় কোথাও একটা রেখে দেই, কখনো না কখনো হয়তোবা কাজে লেগেও যেতে পারে। এমনটা কি আপনাদের সাথে কখনো হয়? আমার বাসার এমন অনেক কিছু আছে যেটা অনেক পুরানো হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তারপরেও সেটার উপর আমার অনেক বেশি মায়া। আমার কিচেনেও এমন অনেক জিনিস আছে যেটা নষ্ট হয়ে গেছে। তারপর আমি সেটা চেষ্টা করি আরেকটু ইউজ করার জন্য। যখন ভাবি যে এটা ফেলে দিব বা কিছু একটা করব,
তখনই সেটার মায়া পড়ে যায় যে এতটা বছর আমার সঙ্গে ছিল, এই জিনিসটা এভাবে ফেলে দিব। মানে কেমন যেন একটা অজানা ভালোবাসা কাজ করে তার উপরে। জানি অনেক কিছু আছে যেটা পুরনো হয়ে গেলে ফেলে দেওয়া উচিত, যেটা আর ব্যবহারযোগ্য থাকে না। তারপরেও আমি অনেক এমন জিনিস আছে যেটা রেখে দিয়েছি। আসলে এটার কারণেই হচ্ছে বলতে পারেন ভালো লাগা আর ভালোবাসা থেকে। ডাইনিং এরিয়াটা গুছিয়ে নিয়েছি, এরপর চলে এলাম গেস্ট রুমে। আজকে অনেক কাপড় চোপড় জমে গেছে, এগুলো কিন্তু সব ক্লিন করা কাপড় চোপড় শুকিয়ে নিয়েছি। তারপরে ওই যে শরীর অসুস্থ, আবার দুইটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে কাপড় চোপড় শুকিয়ে আনার পরে সেটা কিন্তু সহজে গুছিয়ে নিতে ইচ্ছে করে না। আরেকটা হচ্ছে ওয়াশিং মেশিন থেকে কাপড় চোপড় ক্লিন করার পর সেটা সঙ্গে সঙ্গে রোদ দিতে ইচ্ছে করে না। তো এই কারণে কিন্তু আমি বাসায় অনেক বকাঝকাও শুনি। মাঝে মাঝে তো এমনটাও হয় বাচ্চাদেরকে দিয়ে কাপড়গুলো শুকোতে দিই। তো আজকে যখন শুকনো কাপড় চোপড় ভাঁজ করছিলাম, মানে গুছিয়ে নিচ্ছিলাম, তখন ছেলেকে ওর সাথে নিয়ে নিলাম। বললাম যে আসো তোমার কাপড় চোপড়গুলো তুমি ভাঁজ করে নাও। তো সে হাতে হাতে আমার সাথে কাজ করছিল আর আমি একটু ফুটেজ নিচ্ছিলাম। সেটা দেখে সে তো অনেক রাগ করেছে, বললো যে আমি আর তোমার সাথে কোনো কাজ করবো না, তুমি শুধু ভিডিওর মধ্যে নিয়ে আসো। ওরা দুই ভাই বোনের কেউ ক্যামেরার সামনে কখনোই আসতে চায় না। আমি মাঝে মাঝে ওদেরকে বলি সব সময় অন্যের ভিডিও দেখো, কিন্তু নিজেরা যখন ভিডিও করতে বলি তখন আর করো না। বলে যে ওদের ভিডিও করতে ভালো লাগে না, দেখতেই ভালো লাগে। আসলে এটা হচ্ছে ওদের ইচ্ছের উপর ডিপেন্ড করে। আর যে যেটা করতে চায় না তাকে দিয়ে আসলে জোর করে সেটা করানো উচিত নয়। কথা বলতে বলতে কাপড়গুলো কিন্তু ভাঁজ করা হয়ে গেছে। এরপর বেডশিটটাও চেঞ্জ করে নিব। আমি বিছানা থেকে সমস্ত কিছু কিন্তু একদম টেনে ফ্লোরে ফেলে দিয়েছি, কারণ এগুলো আবার ক্লিন করে নিব। শুধুমাত্র বালিশগুলো খুলে নিচ্ছি কাভার থেকে, এরপর নতুন বিছানার চাদরটা পেতে দিব। আর এই ফাঁকে আমি কিন্তু খাটটাও একটু পরিষ্কার করে নিয়েছি। গত সপ্তাহেও কিন্তু আমি আমার খাটটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কাজ করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক। আজকে যখন ভয়েস ওভার করছিলাম, আপনারা আমার ভয়েসটা শুনে বুঝবেন কিনা জানি না, কতটুকু বুঝতে পারবেন। আমার কিন্তু নাক ঢাক সব ভারী হয়ে গেছে। প্রথমে কিন্তু স্বাভাবিক ছিল, এরপর আস্তে আস্তে করে একদম ভারী হয়ে গেছে। মানে এতটাই ঠান্ডা লাগছে কি বলবো। তবে এটা কিন্তু ঠান্ডা থেকে না, এটা গরম থেকে লেগেছে। কয়েকজন মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। নুসরাত সুমি আইডি থেকে আপু লিখেছেন, প্রিয় আপু, বড় বোন হিসেবে একটু সাজেশন দেবেন প্লিজ। এসকেবি এর এসএস শাড়িগুলো ভালো নাকি মার্বেল কোটিংগুলো ভালো হবে? এসকেবি এর মার্বেল কোটিংও আছে। তো আপু জানতে চেয়েছেন মার্বেল কোটিং ভালো হবে না এসএসটা ভালো হবে। আপু সেই সঙ্গে আরও জানতে চেয়েছেন আমি যে কড়াইতে মাছের ঝোল রান্না করেছি সেটার সাইজ কত, সেটাও এসকেবির ছিল। ধন্যবাদ সুমি আপু, অনেক সুন্দর একটা কোশ্চেন করেছেন। প্রথমে বলে নিচ্ছি, আমার যে হাঁড়িতে আমি রান্না করেছি, মানে মাছের ঝোল রান্না করেছি, সেটার সাইজ ছিল 22 সেন্টিমিটার। এরপরে আপু জানতে চেয়েছেন এসকিবির এসএস ভালো নাকি মার্বেল কোটিংটা ভালো। আপনি যেহেতু আমার মতামত জানতে চেয়েছেন, তাই আমার মতামত হিসেবে এসএসটা ভালো হবে। এই জন্য বলছি, মার্বেল কোটিং কিনলে হয়তোবা প্রথম অবস্থাতে আপনি অনেক সুবিধে ভোগ করবেন, বা আপনার যতদিন পর্যন্ত ভিতরে কোটিংটা ভালো থাকবে ততদিন ভালোই থাকবে। কিন্তু এটা খুব বেশি দিন ভালো থাকে না, যত যত্নেই রাখি না কেন। আমরা কিন্তু চাইবো না কখনোই আমাদের প্রিয় জিনিসটা নষ্ট হয়ে যাক, বা আমাদের শখের একটা জিনিস। আর এটা কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয়। সেক্ষেত্রে আপনি যদি ১ মাস, ২ মাস কিংবা সর্বোচ্চ ৬ মাস ব্যবহার না করতে পারলেন, এর আগেই দেখবেন যে ভেতরের অংশটা নষ্ট হয়ে গেছে। আর এটা রান্নার পর নষ্ট হবেই। আমি না অনেকভাবে চেষ্টা করেছি এই কোটিংগুলো টিকিয়ে রাখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। আপনারা তো অনেকেই আমার ভিডিও দেখেন, যারা ভিডিও দেখেছেন তারা দেখবেন আমার বাসায় এমন অনেক ফ্রাই প্যানগুলো রয়েছে যেগুলো কোটিংটা ভেতর থেকে নষ্ট হয়ে গেছে। তারপরও না ইচ্ছে করে না ফেলে দিই, মাঝে মাঝে সেগুলোর মধ্যে রান্না করতে ইচ্ছে করে, রান্না করিও। আপনারা অনেকে অনেক ধরনের মতামত জানান। আসলে এগুলো কিন্তু আমরা অনেক টাকা দিয়ে কিনে থাকি। আমার প্রায় 10 থেকে 12টা ফ্রাই প্যান এরকম নষ্ট হয়ে গেছে। এখনও বেশ কিছু রয়েছে নতুনের মতো, তবে সেগুলো ব্যবহার করি না নষ্ট হয়ে যাওয়ার ভয়ে। হয়তোবা কখনো কখনো বের করি। তবে এটা রাফ ইউজের জন্য কখনোই বেটার হবে না। আপনি শখ করে কিনে রাখতে পারেন, হয়তোবা মাসে ১ দিন ২ দিন ব্যবহার করতে পারবেন। তবে রেগুলার যদি রান্না করেন সেক্ষেত্রে মার্বেলের কোটিংটা নষ্ট হবেই। যে কারণে আমি কিন্তু এসএসই কিনতেছি। আপনারা কিন্তু রিসেন্টলি দেখবেন আমার সব হাঁড়িগুলো আমি এসএস নিয়েছি।
আরেকটা হাঁড়িও আমি গতকাল নিয়েছি, যেটা এখন পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ পরবর্তীতে কখনো না কখনো আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। তবে আমি বিশ্বাস করি যে জিনিসটা এত দাম দিয়ে কিনবো, সেটা যদি আমি ১ বছর ২ বছর ব্যবহার নাই করতে পারলাম, তাহলে এত টাকা দিয়ে কেন আমি সেটা কিনবো? এইজন্য আমি একদম মার্বেল কোটিং এর উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছি। তো এটা ছিল আমার মতামত। আমি অনেক কথা বলে ফেলেছি। বাকিটা হচ্ছে আপনার ইচ্ছে। কারণ সবকিছু আমাদের হিসেব করে তারপর কেনা উচিত। ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। জানি না কে, কে আমার সঙ্গে এই পর্যন্ত আছেন। যদি আমার সঙ্গে এই পর্যন্ত আপনারা থেকে থাকেন, তাহলে আমি ধরে নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তাই আপনাদের কাছ থেকে আশা করতেই পারি একটি লাইকের জন্য। ভিডিওটি দেখতে, দেখতে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। আর এই পর্যন্ত দেখার পরে ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা, কাজ বা গল্প কিছুই যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ, যারা, যারা আমাকে ভালোবাসেন তাদের সবাইকে বলছি, যদি মন থেকে চান যে আমি এখানে কাজ করি, তাহলে চাইবো আপনারা সবাই আমার ভিডিওটি বেশি, বেশি করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। কথা বলতে, বলতে বাসার সমস্ত কাজ কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি ডাইনিং রুম, ড্রয়িং রুম, এমনকি আমার বেডরুমটাও হালকা পাতলা করে একটু গুছিয়ে নিয়েছি। এরপর চলে এলাম তাড়াতাড়ি করে রান্নার জন্য। আজকে আর রান্নার সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি না। এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। এত বড় ভিডিও হয়তোবা আপনারা অনেকেই পছন্দ করতে চাইবেন না। তারপরে কি করব? কাজ করতে, করতে অনেক বড় হয়ে গেছে। চেষ্টা করেছি যতটুকু সম্ভব কেটে-কুটে ছোট করে নেওয়ার জন্য। রান্না শেষ করে ইতিমধ্যে আমার চুলাটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এই চুলাগুলো কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হবে। আর নতুন অবস্থায় যদি যত্ন না নেন, তাহলে কিন্তু নোংরা হয়ে যাবে। যাই হোক, এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল পৃথিবীর সবথেকে ছোট ছাতা কার? ধাঁধার সঠিক উত্তর ছিল ব্যাঙের ছাতা। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন, তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে নিগার আফরোজ। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, এমন একটা দেশের নাম বলুন তো যার প্রথম অক্ষর একটা পানীয়ের নাম। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুত কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে, দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।